সাম্প্রতিক যে তথ্যপাত্র আমাদের হাতে আছে ৯ মাসে সরকার প্রায় ১,০৯,০০০ কোটি টাকা ঋণ নিয়েছে। বাজেটে তাদের টার্গেট ছিল ১,০৪,০০০ কোটি টাকা। আমার অর্থ বছরের আরও ৩ মাস পড়ে আছে, আমি কিন্তু অলরেডি টার্গেট অ্যাচিভ করে ফেলেছি। তার চেয়েও ভয়ঙ্কর তথ্য হলো এই নতুন সরকার ১.৫ মাসে প্রায় ৪১,০০০ কোটি টাকা ঋণ নিয়েছে। এটাকে কিভাবে দেখেন আপনি? হ্যাঁ, আমার মনে হয় যে আমরা যাতে একটা ঋণ ফাঁদের মধ্যে না পড়ি, এটা একটা মূল টার্গেট হতে হবে এই সরকারের। বুঝলাম যে এখন তারা জ্বালানি এবং ইত্যাদির কারণে ঋণ নিতে হচ্ছে, বিভিন্ন সামাল দিতে হচ্ছে, তাদের ইলেকশন প্লেজ যেগুলো আছে সেগুলো বাস্তবায়নের একটা তাদের বাধ্যবাধকতা আছে। কিন্তু আমাদেরকে সবচেয়ে বেশি যেটা জোর দিতে হবে সেটা হলো যে আমাদের সম্পদ আহরণ, রাজস্ব কিভাবে আমরা বৃদ্ধি করতে পারি। এটাই হলো একটা মূল একটা আমার মনে হয় যে তাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে আমরা প্রত্যক্ষ কর কিভাবে আমরা বাড়াতে পারি, হ্যারাসমেন্ট করে না, এটার কালেকশনটা আদায় করে। এখানে আমরা জানি জনগণ যে রাজস্ব দেন, সরকার যে রাজস্ব পান, তার মধ্যে একটা পার্থক্য থাকে। সেটাকে কিভাবে আমরা, প্রযুক্তি এখানে একটা বড় ভূমিকা রাখতে পারে। আমরা দেখেছি বিভিন্ন স্টাডিতে যে বাংলাদেশে যদি রাজস্ব খাতে আমরা ১ টাকা বিনিয়োগ করি তাহলে এটা রিটার্ন হলো ডেভেলপিং কান্ট্রির মধ্যে সবচেয়ে বেশি। এই জায়গাগুলোতে আমাদের এখন বিনিয়োগ করতে হবে। আমার একটা সিস্টেম আরেকটা সিস্টেম আমরা ডিজিটালাইজ করেছি, কিন্তু একটা সিস্টেম আরেকটা সিস্টেমের সাথে কথা বলে না। আমাদের ব্যয়ের সাথে আয়ের সমন্বয় করে যে সিস্টেম দাঁড় করানো, সেটা আমরা করতে পারিনি। সো এটা কিন্তু এখন একেবারেই অবধারিত তাদের জন্য হয়ে যাবে যে যদি আমরা এখনও পর্যন্ত কিন্তু আমি দেখছি ব্যালেন্স শিটের ডান দিকে যেখানে নাকি খরচ এটা বাড়ছে, কিন্তু বাঁ দিকে যেখানে আয় সেটা কিন্তু সেইভাবে বাড়ছে না, বরং এই বছর তো ঘাটতি হবে যে টার্গেট করা হয়েছিল তার থেকে। তার অর্থ কি? তার অর্থ এখানে একটা ঘাটতি হয়ে যাবে আমাদের রাজস্ব আদায় এবং রাজস্ব আয়ের ক্ষেত্রে। আর এমনিতেও আমাদের যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেটাও বার্ষিক উন্নয়ন কর্মসূচি, সেটা তো সবটাই তো না, সেটা সবটাই তো ঋণ নির্ভর। এবং আমাদের যদি বাজেটের খরচের দিকটা আমরা দেখি, তো এখন কিন্তু দেশি বিদেশি ঋণের সুদ, এটার ব্যয়টা হলো এখন নাম্বার 1, এডুকেশন নাম্বার 2। সো এইসব জায়গাগুলোতে তাদেরকে অবশ্যই আমার মনে হয় যে একেবারে জিরো টলারেন্স হলো দুর্নীতির বিরুদ্ধে, এবং প্রযুক্তিকে ব্যবহার করে এখানে বিনিয়োগ করে আমাদের সংস্কার করার কথা ছিল, রেভিনিউ রাজস্ব সংস্কার, এগুলোকে একটা ইনক্লুসিভভাবে করে তাদের মোটিভেশনটাও রেখে নীতিমালা প্রণয়ন এবং বাস্তবায়ন এগুলো আলাদা করার যেটা প্রয়োজন সেগুলো করা। এবং এটার মাধ্যমে আমাদের নাম্বার 1 আমি মনে করি যে তাদের ইলেকশনের প্লেজ তো আছেই সরকারের, সেটা তো করতে হবে, কিন্তু এটার সাথে সাথে আমাদের যে রাজস্বের যে জায়গাটা, এটাকে আমাদের জোর দিতে হবে। এবং একই সাথে আমাদের ব্যাংকিং ব্যবস্থায় যে ধরনের একটা বড় ধরনের এখানে একটা সংস্কারের দরকার, এবং বেশ কিছু প্রস্তাবও সেখানে আছে, আমরা আশা করব যে সেগুলোকে বাস্তবায়ন করা হবে। স্যার, এই যে সরকারের অতিমাত্রায় ঋণ নেওয়ার প্রবণতা, আপনি একটু আগে বলছিলেন যে দারিদ্র্য কমাবো আমি বিনিয়োগ দিয়ে। বেসরকারি উদ্যোক্তাদের জন্য আমি যদি টাকা না রাখি, সরকারি যদি সব নিয়ে নেয়, আমার তো এখানে বিনিয়োগও আসবে না। এটার ইম্প্যাক্টটাকে আপনি স্যার কীভাবে দেখেন? না, এটা তো অবশ্যই যে আমরা সরকার যে যদি ঋণ গ্রহণ করে থাকেন, এবং একটা বড় অংশ তো ঋণ গ্রহণ করছেন হলো ব্যাংকিং সেক্টর থেকে, তো সেটা তো ব্যক্তি খাতের যে ঋণের প্রাপ্যতা, তার উপরে তো এটার একটা নেতিবাচক প্রভাব পড়ছে। আমরা যে ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও বা ক্যাপিটাল শর্টফল এগুলো যখন ব্যাংকের দেখি, তখন তো এটার থেকে স্পষ্টই প্রমাণিত হয় যে তাদের জন্য যে টাকাটা আমার বিনিয়োগকারীর দরকার হবে সেটা